সরকারের কর্মচারীরা যদি খারাপ থাকে, অভুক্ত থাকে, তাহলে সরকার কি ভালো আছে বোঝা যায়? না, যায় না। আমরা তো বুঝি, আমরা তো অভুক্ত। সরকার জানে যে আমাদের যে বেতন দেয়, এই বেতন দিয়ে আমরা 15 দিন চলতে পারি না। তারপর সরকার নীরব কেন? সরকার নীরব হলো এই কারণে, আপনারা জানেন যে আগের ফ্যাসিস্ট সরকার আমাদের সাথে অনেক চালাকি করছে, আমাদেরকে বেতন দ্বিগুণ করে দিছে, এই ধরনের ফলাও করে খবর প্রচার হয়েছে, এবং এই প্রচারের সাথে আমরাও সম্পৃক্ত হয়ে তারা ধন্যবাদও দিচ্ছে, বাহবাও দিচ্ছে। কিন্তু রেজাল্ট কি? রেজাল্টটা হচ্ছে শুভঙ্করের ফাঁকি। এবং ওই 15 পে স্কেলে এমন কিছু হিডেন সমস্যা ঢুকাই দিছে, যেই সমস্যার কারণে আমরা এখন যুগে যুগে মরতেছি। আমাদের অনেক কর্মচারীর বেতন একটা জায়গায় যেয়ে বন্ধ হয়ে গেছে, আমরা বেতন বাড়তেছে না, এটা জানেন, অনেকে বলছে। আজকে দেখেন, শুধু এটা না, টাইম স্কেল যেটা আমরা পাইতাম, এই টাইম স্কেলটা বন্ধ করে দিচ্ছে। এবং উচ্চতর গ্রেড নামে এমন একটা জিনিস দিছে যে যারা টাইম স্কেল আগে পাইছে তারা পাবে না, এমন একটা শুভঙ্করের ফাঁকি দিয়ে দিছে, এটাও আমাদের পক্ষে পাওয়া সম্ভব হচ্ছে না। তারপরে দেখেন আরও অনেক, এখানে যে 7 দফা দাবি নিয়ে আসছে, এটা সুচিন্তিত দাবি। এই জন্য আমি দাবি আদায় পরিষদকে ধন্যবাদ জানাই যে 7টা দাবির মধ্যে আমাদের মৌলিক, আমাদের প্রাণের সবগুলো দাবি এখানে কিন্তু অ্যাকোমোডেশন করা হয়েছে। এবং এই 7টা দাবি যদি বাস্তবায়ন করে সরকার, তাহলে আমরা আপাতত 8-10 বছর ভালোভাবে চলতে পারবো। কিন্তু সরকারের কোনো কর্ণপাত নাই, কর্ণপাত নাই। আরেকটা প্রশ্ন আপনাদের কাছে, আগে সরকার যদি ফ্যাসিস্ট হয়, আগে সরকার যদি আমার কর্মচারীদের চালাকি করে থাকে, তাহলে বর্তমান সরকার তো ফ্যাসিস্ট না, জনগণের সরকার, বিপ্লবী সরকার, বিপ্লব করে তাদেরকে আনা হয়েছে ক্ষমতায়। তাহলে সরকার তো বুঝতে পারতেছে যে আগের যে সরকার এদের সাথে চালাকি করছে, আমার কর্মচারীদের সাথে, সরকারি কর্মচারীদের সাথে, তাদের প্রতি আমাদের কিছুটা সদয় হওয়া উচিত। এমনও না যে আর্থিক অবস্থা খুব দুর্বল দেশে। আমাদের আগের বক্তব্য বলছি, আমাদের আরও 2-3 জন বলছে যে আমাদের যিনি আজকে প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু একজন রত্ন, দেশের রত্ন, আন্তর্জাতিক রত্ন। উনি নোবেল পুরস্কার পাইছে অর্থনীতিতে। এবং উনি এমন একটা ফেস বলে ওনার আছে যে সারা দেশে, আমেরিকা থেকে শুরু করে সারা দেশে সব জায়গায় তার গ্রহণযোগ্যতা আছে। তার নলেজ কি নাই বিন্দুমাত্র যে আমরা অভুক্ত অবস্থায় আছি? অবশ্যই আছে। তাইলে এটা বাধা দিচ্ছে কারা? তাহলে এটা বাধা দিচ্ছে এক শ্রেণীর কিছু আমলা আছে, যারা শুধু তেল মারার মধ্যে থাকে, যাদের ওই 1:20, যারা প্রথম গ্রেডে বসে 86,000-85,000 টাকা বেতন ভোগ করে, তাদের কারণেই এই জিনিসটা হচ্ছে। এখন এইটা আমরা ধিক্কার জানাই। এই জন্য আমি একটা দাবিতে শতভাগ একেবারে যে এই পে স্কেলকে ভাঙা 10টা গ্রেড করা উচিত। তাদের সাথে আমাদের বৈষম্য এত দূরে নিয়ে গেছে যে এখন আর আমাদেরকে মানুষ বলে মনে হয় না। আমরা পিঁপড়া, তারা হাতির মতো চলে, আমাদেরকে পিঁপড়া মনে হয়। কিন্তু পিঁপড়ারও এমন ক্ষমতা আছে, যদি জায়গা মতো ধরতে পারে কামড় দিয়া, তাহলে কিন্তু হাতিও একসময় ধরাইছে হয় কিনা? তাহলে আমরা পিঁপড়া হইলেও আমরা কিন্তু কামড় দিতে পারবো ইনশাআল্লাহ। আর আমাদের যে আন্দোলন, এটা কিন্তু সরকার বাহাদুরের বিরুদ্ধে আন্দোলন না, এটা আমাদের বেঁচে থাকার আন্দোলন, আমাদের জীবন ধারণের জন্য ন্যূনতম খালি লবণ ভাতের আন্দোলন। আজকে আপনারা সবাই জানেন যে ভালো একটা স্কুলে আপনার সন্তানকে যদি পড়াইতে চান, ভালো একটা কলেজে যদি আপনার সন্তানকে পড়াইতে চান, যে বেতন দেয়, এই বেতন দিয়ে ভালো একজন ছাত্রকে পড়ানোর মতো সেই সক্ষমতা আমাদের নাই। একজন টিচারের বেতন 5 থেকে 6 হাজার টাকা, মাসে ভিতরে টিচার পড়াইতে হয়। স্কুলের বেতন 2 থেকে 2.5 হাজার টাকা। তার বই খাতা মিলে দেখেন, একজন সন্তানের পিছনে যদি আপনার ছেলে ভালো লেখাপড়া করে, তাহলেও বিপদ। ধরুন আপনার ছেলে খুব ভালো লেখাপড়া করলো, তার ব্রেন খুব ভালো, তার তো ভালো স্কুলে পড়াইতে হবে, আপনাকে পড়াইতে গেলে বিপদ। আপনি একটা টিচার দিতে পারবেন না, আপনি তার বেতন দিতে পারবেন না, তার খরচ দিতে পারবেন না। শুধু একজন ছেলেকে পড়াইতে গেলে আপনার 15 থেকে 16 হাজার টাকা মিনিমাম খরচ আছে, ন্যূনতম যদি অল্প খরচ করেন আপনি। তাহলে আপনার বেতন কত? সরকার বেতন দিয়ে আপনার 8,000 টাকা, তা আপনার সন্তানের পিছনে খরচ হলে আপনার 16 হাজার টাকা। তাহলে আপনার সন্তান কি ভালোভাবে লেখাপড়া করাটাও কি অপরাধী বাংলাদেশে? তাহলে এই বাংলাদেশে ভালো মানব সম্পদ সৃষ্টি হবে কিভাবে বলেন? আজকে আমার সন্তানের লেখাপড়ার টাকাটা আপনি আমার দেন, আমার খাবার টাকা না দেন, তাইলেও দেখেন বেতন কত আসে। আজকে সেটাও সরকারের কর্ণপাত নাই। তাই আজকে এই সভা থেকে আমি বিনীতভাবে সরকার বাহাদুরকে অনুরোধ করবো, আমাদেরকে বাঁচার ন্যূনতম একটু সুযোগ করে দেন আপনারা। এটা আমাদের কাকুতি মিনতি, আমাদের এটা দাবি। এরা এই দেশে বেঁচে থাকার অধিকার আমারও আছে, আপনার যেরকম আছে আমারও আছে। আমাকে বেঁচে থাকার জন্য ন্যূনতম এই সুযোগটা দিন। আমার লবণ ভাত খাইয়া আমার 2 সন্তানের ভরণ পোষণ আমি চাচ্ছি না। আপনি 2 সন্তানের ভরণ দিতে পারবেন না সরকার বাহাদুর, আমি জানি। 2 সন্তানের ভরণ পোষণ দিতে গেলে, ওই লেখাপড়া খরচ দিতে গেলে আপনাকে আমার মাসে বেতন কমপক্ষে 1 লক্ষ টাকা দিতে হবে। আপনি পারবেন না। আপনি হয় সবকিছুর দাম কমাইয়া নিয়ন্ত্রণে নিয়ে আসেন, আর নয়তো আমাদেরকে ন্যূনতম ওই ডাল ভাত খাইয়া বেঁচে থাকার মতো সেই সক্ষমতাটা আমাদেরকে দেন। আর যদি আমাদের সক্ষমতা যদি বাড়ে, সরকারের সক্ষমতা বাড়বে। আর সক্ষমতা যদি সরকারের বাড়ে, রাষ্ট্রের সক্ষমতা বাড়বে। আপনার মুখ উজ্জ্বল হবে সারা দেশে। আর আমরা যদি গরিবের মতো ছিঁড়া জামা কাপড় পরে অফিসে আসা শুরু করি, তখন কিন্তু আপনার আর মান সম্মান থাকবে না। তো সুতরাং আমরা এখনো কিন্তু যেভাবে হোক, কষ্ট করে হোক, যেভাবে হোক, আমরা এখনো ভালো কাপড় পরে আসার চেষ্টা করি। আমাদেরকে ছিঁড়া কাপড় দিয়ে অফিস করার মতো এই জায়গায় আমাদেরকে নামায়েন না, বিনীত অনুরোধ। তাহলে আমাদেরকে শেষ পর্যন্ত ওই আগের মতো ওই ছিঁড়া জামা কাপড় দিয়ে অফিস করার কিন্তু আমরা প্রচলন শুরু করবো। এছাড়া উপায় নেই। 17 লক্ষ কর্মচারী যদি আমরা একটা জায়গায় দাঁড়াই, তাহলে তো সরকার বাস্তবায়ন হবে, এই দাবি বাস্তবায়ন হবে। এখন আমরা তো পারি না। আমরা ওই যে বললো যে আমরা হয়তো ডাকলে যাই 2,000, 3,000, 1,000, এত সরকার মনে করে যে 17 লক্ষের মধ্যে 2,000 গেলে আমার কি আসে যায়। আমাদের একটু যেতে হবে, আমাদেরকে বলতে হবে কথাগুলো, আমাদেরকে দেখাইতে হবে যে আমরা আমাদের এই দাবিতে, আমাদের প্রাণের দাবি, আমাদেরকে বাঁচতে হবে।
এই বাচ্চার যে তাগিদটা এটা সরকারকে দেখাতে হবে। এখন আমরা সরকারের দেখানোর জন্য হলো, সরকারকে বোঝানোর জন্য হলো, আমরা সরকারের সর্বোচ্চ ব্যক্তিবর্গের নজরে আসার জন্য হলো আমাদেরকে আমাদের এই দাবি, চলমান দাবির সাথে আমাদেরকে থাকতে হবে এবং একাত্মতা প্রকাশ করতে হবে। 16 তারিখে আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ যে সকল কর্মসূচি দেবে, আমরা আশা করি স্বতঃস্ফূর্তভাবে সবাই আমরা এটা পালন করবো। একদিন 2 দিনের জন্য হলেও আমরা একটু স্যাক্রিফাইস করবো। আমাদের সন্তানদের দিকে তাকিয়ে, আমার পরিবারের দিকে তাকিয়ে, আমার নিজের দিকে তাকিয়ে একদিন 2 দিন হলেও আমরা এই স্যাক্রিফাইসটা করবো এবং আমরা সরকার বাহাদুরকে জানাই দিতে চাই যে আমরা আর চলছি না, আমরা পারতেছি না। আজকে আপনি অফিস থেকে দুর্নীতিমুক্ত অফিস দেখতে চান, অফিস দুর্নীতি থাকবে না। আমার যদি পেটে যদি ক্ষুধা না থাকে, আমার যদি সংখ্যা তালার মধ্যে টাকা থাকে, দুর্নীতি কে করবে? কে চায় এই দুর্নীতির মতো এই খারাপ জিনিসের সাথে সম্পৃক্ত হবে? দুর্নীতি যে খারাপ জিনিস এটা বুঝে না কে? সবাই বুঝে, কিন্তু চোরে বুঝে যে চুরি করাটা খুবই খারাপ, জঘন্য অন্যায়। কিন্তু তারপর চুরি করে কেন? তার বেঁচে থাকার তাগিদে করে, তাকে বাঁচতে হবে, তার স্ত্রীকে পালন করতে হবে, তার সন্তানদেরকে পালন করতে হবে, এই জন্য তাকে চুরি করে। এখন যদি চোরে যদি সেই রুজির ব্যবস্থা থাকে, তাহলে সে কি চুরি করতে যাবে? তার কি ইচ্ছা যে সে ধরা খাইয়া গণপিটানি খাক? কোনো কর্মচারী চায় না যে কোনো অসৎ পথ অবলম্বন করুক, কিন্তু অসৎ পথের দিকে টাকা দিয়ে দিচ্ছেন আপনারা। তাকে মিনিমাম চলার জন্য শুরু করে দেন, তারপর দেখেন সে কীভাবে অফিস চালায়।